আফ্রিকা কবিতার 3টি ক্লাস আমরা করে ফেলেছি। আজকে খালি চতুর্থ তথা শেষ ক্লাস, যেই ক্লাসে আফ্রিকা কবিতা থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর বলবো না, উত্তর সংকেত, কিভাবে উত্তর লিখবে সেই পদ্ধতি সম্পর্কে আমি দু চার কথা বলে দেব। কবিতাটির প্রথমেই শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির ইতিহাস বা ভৌগোলিক তত্ত্ব নিয়ে। সেই জায়গা থেকে অবশ্যই সেই তত্ত্বকে সাহিত্যিক ভঙ্গিতে উপস্থাপিত করেছেন কবি। আমরা সেই জায়গা থেকে প্রশ্নের উত্তর আশা করতে পারি বা প্রশ্ন আশা করতে পারি। যেমন, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। কে বিধ্বস্ত করছিলেন, কেন বিধ্বস্ত করছিলেন? এখন কে বিধ্বস্ত করছিলেন জানি, প্রকৃতি। কেন বিধ্বস্ত করছিলেন? একদম পৃথিবী সৃষ্টির প্রথম সময়ে যে পৃথিবীর ভূপ্রকৃতির বা ভৌগোলিক চেহারার যে নানা পরিবর্তন, সেই পরিবর্তনের দিকে ইঙ্গিত করেছেন। এটা গেল ভৌগোলিক তত্ত্ব। কবিতায় কি লেখা হয়েছে? স্রষ্টা, যিনি সৃষ্টি করছেন, তিনি নিজের প্রতি অসন্তোষে, মানে যা সৃষ্টি করছেন পৃথিবীকে যেভাবে, সেটা তার পছন্দ মতো হচ্ছে না, মনোমতো হচ্ছে না। সেই কারণে বারবার নিজের সৃষ্টিকে ভেঙে গড়ছিলেন। তাই নিজের সৃষ্টিকে স্রষ্টা বারবার বিধ্বস্ত করে নতুন করে গড়ছিলেন। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। প্রশ্ন আসতে পারে, কে ছিনিয়ে নিয়ে গেল, কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? পরিষ্কার এখানে রয়েছে, ওই ভৌগোলিক তত্ত্বকেই একটা সাহিত্যিক আবরণে আবৃত করেছেন। রুদ্র সমুদ্রের বাহু সে ছিনিয়ে নিয়ে গেল। কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? প্রাচী ধরিত্রীর বুক থেকে, প্রাচ্যভূমি থেকে। আফ্রিকা একসময় প্রাচ্যভূমির অংশ ছিল, পরবর্তীকালে এশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন মহাদেশের জন্ম হয়েছে। অপরিচিত ছিল, আচ্ছা পরপর আমি আসি। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। প্রশ্ন আসতে পারে, কে বিদ্রুপ করছিল? বিদ্রুপ করার কারণ কি? আচ্ছা দেখো, বিদ্রুপ করছিলে ভীষণকে গোটা কবিতায় তুমি তুমি করে সম্বোধন করে লেখা হয়েছে আফ্রিকাকে। তাহলে আফ্রিকায় অবশ্যই বিদ্রুপ করছিল। কাকে বিদ্রুপ করছিল? ভীষণ, ভয়ঙ্করতাকে, ভীষণ এই শব্দটাকে। কেন বিদ্রুপ করছিল? প্রথমত, ভীষণ এই শব্দটা দিয়ে আফ্রিকার যে ভয়ঙ্কর প্রচণ্ড দুর্গম ভূমিরূপ, আফ্রিকার জল, জঙ্গল, পাহাড়, নদী, জলের তলার হিংস্র জন্তু জানোয়ার, সাপদ, আফ্রিকার এই ভয়ঙ্কর ভূপ্রকৃতিকে যথার্থভাবে ব্যাখ্যা করতে পারে না ভীষণ এই শব্দটি। এছাড়াও আফ্রিকা একটা অভিমান, জন্মভূমি খণ্ড থেকে, যেখানে সে জন্মেছে সেখান থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। সেই কারণে
নিজেকে বিরূপ করে তুলেছে বাইরের বহির্বিশ্বের কাছে। এই বিষয়টা আরেকবার বোঝার চেষ্টা করুন। আফ্রিকার যেখানে তার জন্ম হয়েছিল সেখান থেকে প্রকৃতি তাকে ছিনিয়ে নিয়ে চলে এসেছে। জন্ম স্থান থেকে বা জন্ম হয়েছে যেখানে, সেখান থেকে যাকে ছিনিয়ে নিয়ে আসা হবে, তুলে নিয়ে আসা হবে, খুব স্বাভাবিকভাবে তার ভিতরে একটা ক্রোধ, অভিমানের সৃষ্টি হবে। আফ্রিকারও হয়তো প্রকৃতির উপর এরকমই একটা অভিমান সৃষ্টি হয়েছিল। সেই অভিমান বশত নিজেকে বাইরের সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, আরও ভয়ঙ্কর দুর্গম করে তোলে। অপরিচিত ছিল তোমার মানব রূপ। কার কাছে অপরিচিত ছিল? সভ্য জগতের কাছে, ইউরোপীয় সভ্যতার কাছে। কার মানব রূপ অপরিচিত ছিল? আফ্রিকা। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। প্রশ্ন আসতে পারে, কারা এলো? নখ তোমার যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে কথা বলা হয়েছে কেন? এলো ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির দল। আফ্রিকার উপর সাম্রাজ্যবাদী আক্রমণের একটা দীর্ঘ ইতিহাস আছে। একদম প্রথম ক্লাসে আফ্রিকা পড়াতে গিয়ে আফ্রিকার উপর এই ইউরোপীয় শক্তির লুব্ধ দৃষ্টি এবং বারবার আফ্রিকার সম্পদের লোভে তাদের অভিযান, সেই কাহিনী আমি কিছু বলেছি। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। নেকড়ে, নখ, নখ কিসের প্রতীক? নখ হচ্ছে হিংস্রতার প্রতীক। আমরা মানুষ, আমরা নখ রাখি না, হাতে কেটে ফেলি। নখ হচ্ছে হাতিয়ার, হিংস্র পশুদের হাতিয়ার। কিন্তু যারা এসেছিল, সাম্রাজ্যবাদী যে শক্তি, যে মানুষেরা এসেছিল, তারা হিংস্রতায় কিন্তু বনের পশুদেরকেও হার মানাচ্ছিল। তাদের সেই হিংস্রতাকে চিহ্নিত করতেই কবি এই পংক্তিটি ব্যবহার করেছেন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল। তারা কি করতে এসেছিল? এসেছিল অবশ্যই মাটির তলার হিরে মণি মাণিক্য এগুলো লুট করতে, কাঠ, বনজ সম্পদ লুট করতে, এবং আফ্রিকার সুস্থ সবল কালো মানুষ, যাদের ইউরোপের দাস বাজারে যাদের চাহিদা ছিল প্রবল, মানুষদেরকে তুলে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করে দেওয়া, এটাও তাদের অভিপ্রায় ছিল। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। কি করে নগ্ন করলো? ঠিক এই প্রশ্নই, যে সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকায় এসে যা যা করলো, যেভাবে আফ্রিকাকে রক্তাক্ত করলো, আফ্রিকার মানুষদের উপর যে ভয়ঙ্কর অত্যাচার নামিয়ে আনলো, এইভাবে ইউরোপীয় শক্তি নিজের ভেতরের নির্লজ্জ অমানুষতাকে উন্মুক্ত করলো, মানে প্রকাশ করলো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কার ইতিহাস? আফ্রিকার ইতিহাস। অপমানিত ইতিহাস বলা হচ্ছে কেন? একটা দীর্ঘ সময় ধরে আফ্রিকার উপর নারকীয় অত্যাচার চালিয়েছে ইউরোপীয় শক্তি। আফ্রিকার মানবী সত্তাকে অপমানিত করেছে, পায়ে দলেছে। তাই আফ্রিকার ইতিহাস। খালি ইউরোপীয় শক্তি কেন? এই যে প্রথমে বললাম একটু আগে, যে জন্মের পরেই তাকে তার জন্মস্থান থেকে সরিয়ে নিয়ে এসেছিল প্রকৃতি। প্রকৃতিও তাকে অপমান করেছিল, আর তারপরে সেই অপমান উগড়ে দিল প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান মানুষ এবং সুসভ্য ইউরোপীয় জাতি। চিরচিহ্ন দিয়ে গেল মানে
কি চিহ্ন দিয়ে গেল তার আগে লাইনগুলো লক্ষ্য করো। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কির হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। ভাষাহীন ক্রন্দন। কেন ভাষাহীন? কে কাঁদছে? আফ্রিকা কাঁদছে। এখন দেশ কাঁদছে। দেশের তো দেশ যখন কাঁদে যন্ত্রণায়, তার তো ভাষা নাই। তাই আফ্রিকার কান্না ভাষাহীন। এর একটা সাহিত্যিক তাৎপর্য হতে পারে যে যন্ত্রণা এতটাই তীব্র যে তা ভাষাকে হারিয়ে ফেলেছে। ভাষা দিয়ে সেই যন্ত্রণাকে প্রকাশ করা যায় না। তাহলে ভাষাহীন ক্রন্দন কেন যদি প্রশ্ন আসে, তাহলে তার উত্তরের দুটো মাত্রা হবে। এক নম্বর, দেশ ক্রন্দনরত, আফ্রিকা কাঁদছে, দেশের ভাষা নাই, সেই ক্রন্দনের ভাষা নাই। আর দ্বিতীয়, তার যন্ত্রণা এতটাই তীব্র যে ভাষা দিয়ে সেই যন্ত্রণাকে প্রকাশ করা যায় না, তাই সেই কান্নার ভাষা নেই। আচ্ছা, কেন কাঁদছে? সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে আফ্রিকা মায়ের অশ্রু, তার গা থেকে ঝরে পড়া রক্ত, আফ্রিকার পায়ের তলায়, আফ্রিকার মাটিতে জমে থাকা ধুলো, সেই রক্ত অশ্রুতে মিশে বিভৎস কাদার পিণ্ডে পরিণত হলো। কোথায়? দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়। এইরকম ঘটনা যখন ঘটছে, তখন ইউরোপে কি ঘটছে? সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। প্রশ্ন আসতে পারে, কাদের পাড়ায় পাড়ায়? কেন পুজোর ঘণ্টা? এই মন্তব্যের প্রাসঙ্গিকতা কি? কাদের পাড়ায় পাড়ায়? অবশ্যই ইউরোপের। যখন ইউরোপীয় শক্তিগুলি আফ্রিকা, এশিয়া, আমেরিকার, খালি আমেরিকা নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিভিন্ন এলাকায় সেখানকার আদিবাসী মানুষ, সাধারণ মানুষের উপর অবর্ণনীয় অত্যাচার নামিয়ে আনছে, সেই সময় তাদের নিজের দেশ, নিজের ভূমি কিন্তু নিশ্চিন্তে। সেখানে যুদ্ধের চিহ্ন নেই, সেখানে অত্যাচারের চিহ্ন নেই, সেখানে ধ্বংসের চিহ্ন নেই, সেখানে রক্তের কোনো চিহ্ন নেই। পুজোর ঘণ্টা। মানুষ কখন পুজো করে? নিশ্চিন্তে পুজো করে যখন খুব শান্তি বিরাজ করে। তাদের নিজের দেশে সেই সময় নিরবচ্ছিন্ন শান্তি। সেই শান্তিময় পরিবেশের কথাই এখানে চিহ্নিত করা হয়েছে। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। শুধু তাই নয়, এখানে তাদের ইউরোপীয় রাষ্ট্রগুলির পরিবেশ, তার ছবি তুলতে আরও কয়েকটি, তার কথা বোঝাতে আরও কয়েকটি ছবি তুলে ধরা হয়েছে। সকালে মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। পৃথিবীর পবিত্রতম দৃশ্যগুলির মধ্যে একটা, মায়ের কোলে শিশুদের খেলা। এই ছবিও আফ্রিকার খুব শান্তিপূর্ণ পরিবেশের দিকে ইঙ্গিত করছে। কবির সঙ্গীতে বেজে উঠছে সুন্দরের আরাধনা। কবিরাও যখন সুন্দর একটা পরিবেশের কল্পনা করছেন, তার সৃষ্টির মাধ্যমে সুন্দর শান্তিপূর্ণ একটা ছবি তারা ফুটিয়ে তুলছে। তারপরে প্রশ্ন দেখো, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। আজ বলতে কখন বলছে? সময়টা খেয়াল করো, 1937। দ্বিতীয় বিশ্বযুদ্ধর আসন্ন। যুদ্ধ তখনও শুরু হয়নি। ফ্যাসিবাদ তার ভয়ঙ্কর রূপ নিয়ে আত্মপ্রকাশ করছে। ঝড় আসছে। আমরা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতায় দেখেছি যে ঝড় আসার আগে পরিবেশ থমথমে হয়ে যায়, বাতাস যায় থেমে,
আসন্ন ধ্বংসের একটা ছবি যেন ফুটে ওঠে। এখানে আসন্ন যুদ্ধ তার একটা ইঙ্গিত। পশ্চিম দিগন্তে ইউরোপীয় এলাকার কথা, ইউরোপের দিকেই ইঙ্গিত করেছেন। প্রদোষকাল, সন্ধ্যা, সন্ধ্যা নেমে আসছে, রাত্রি এখনো আসেনি। আমরা দিন এবং রাতকে শুভ এবং অশুভ এইভাবে ভাগ করে নিই। রাত্রি হচ্ছে, রাত্রিকে অশুভ সময়, খারাপ সময় বলে চিহ্নিত করি। সে রাত নেমে আসছে, সেদিকে ইঙ্গিত করছেন। যুদ্ধ ঘটেনি তখনও, কিন্তু কবি তার হয়তো অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছেন, তাই প্রদোষকাল এই শব্দটি উল্লেখ করেছে। ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, পশু কারা? অবশ্যই ফ্যাসিবাদ, জার্মানি এবং ইতালি। জার্মানিতে হিটলারের নেতৃত্বে এবং ইতালিতে মুসোলিনির নেতৃত্বে। এরই সঙ্গে এশিয়ার আরেকটি শক্তি জাপান, তারাও হাত মিলিয়েছিল। তারা গুপ্ত গহ্বর, এই যে এই এতদিন ধরে বাইরের দেশ, সেই দেশে ইউরোপীয় শক্তি যখন আক্রমণ করেছিল, লুট করেছিল, সেই লুট করার প্রক্রিয়ায় তারা পিছিয়ে ছিল। আজকে তারা সেই ভিতরের গুপ্ত গহ্বর থেকে নিজেকে বের করে আসলো। গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো অশুভ ধ্বনি। অশুভ ধ্বনি, যুদ্ধের আহ্বান, যুদ্ধের ঘোষণা, যুদ্ধের দামামা ধ্বনি। অশুভ ধ্বনি বলতে সেই যুদ্ধের দামামা ধ্বনি। দিনের অন্তিম কাল, দিন শেষ হয়ে আসছে, এবার রাত্রের রাজত্ব শুরু হবে। কবি সেই দিকেই ইঙ্গিত করছে। এই সময় কবি কি বলছেন, কবি কি চাইছেন? এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাদাও এই মানহারা মানবীর দ্বারে। কে যুগান্তের কবি? নতুন যুগ যে আনবে। এই ইউরোপীয় এই এলাকায় যে কবি নতুন যুগের কথা বলবেন, সেই কবিকে আহ্বান করছেন। কাকে? কোন কবি? আবার বলছি, ইউরোপীয় এলাকায় যে কবি নতুন যুগের কথা বলবেন, সেই কবিকে আহ্বান করছেন। তিনি যুগান্তের কবি। কখন আহ্বান করছেন? আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত। রশ্মি, আলো, কিরণ, ছটা। দিনের শেষ কিরণ যখন পৃথিবীর উপর পড়ছে, হয়তো সভ্যতার শেষ, হয়তো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। পশুরা হয়তো সভ্যতাকে ধ্বংস করে দেবে, রাত্রির রাজত্ব শুরু হবে। সেই সন্ধ্যার শেষ রশ্মিপাতে কি করবে সেই যুগান্তের কবি? দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। তাকে বলছেন, সেই যুগান্তের কবিকে আহ্বান করছেন। কেন? সেই মানহারা মানবীর দ্বারে এসে দাঁড়াতে বলছেন। কার মানকে হরণ করা হয়েছে? আফ্রিকা। ইউরোপীয় শক্তি যুগ যুগ ধরে সাম্রাজ্যবাদ যেভাবে তার দাঁত নখ বিস্তার করে রক্তাক্ত করেছে এশিয়াকে, আফ্রিকাকে, এখানে বিশেষত আফ্রিকার উল্লেখ করেছেন, সেই অপরাধের জন্য ক্ষমা চাইতে বলছেন। সেই মানহারা মানবী সেই আফ্রিকায় কালো ঘোমটায় ঢাকা সেই আফ্রিকার পাশে এসে দাঁড়াতে বলছেন। বলো ক্ষমা করো, ক্ষমা চাইতে বলছে। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। চারিদিকে একটা অশুভ সময়, হিংস্র প্রলাপ চারদিক ছেয়ে ফেলছে। এই সময়ে দাঁড়িয়ে তোমার সেই ক্ষমা প্রার্থনা,
তোমার দেশের জন্য, তোমার শক্তির জন্য, সেটাই শেষ পুণ্যবাণী হয়তো এই সভ্যতা। এই ধরনের প্রশ্নই আসবে আশা করা যায়। গোটা কবিতা আমি যেভাবে আমার বিস্তারিতভাবে পড়িয়েছি এবং কি প্রশ্ন এবং তার কি উত্তর যে আলোচনা আমি করে দিয়েছি, তোমাদের সমস্ত ঔৎসুক্যের অবসান হবে। আমরা আবার অন্য গল্প বা অন্য কবিতায় পৌঁছে যাব সামনের দিন।